বা তথ্য মন্ত্রণালয়ের অধীনে অন্যান্য সংস্থাগুলো খুব বড় ধরনের কোনো সংস্কার করেছে বলে আমরা জানি না। স্থানীয় সরকার কমিশন রিপোর্ট নিয়ে কোনো আলোচনাই হয়নি গত কয়েক মাসে। তো সংস্কারের জায়গা থেকে ইতিহাস ওনাদের কিভাবে মূল্যায়ন করবে? নির্বাচনী তফসিল যখন ঘোষণা করা হয় তখন এই ধরনের সরকার রুটিন সরকারে পরিণত হয়। সরকার কোনো নীতিগত বা বরাদ্দের কোনো বিষয় এগুলো আর নিতে পারে না। তখন আসলে চালকের আসনে চলে যায় নির্বাচন কমিশন। তারা তো জানতেন তারা নির্বাচন করবেন, একদম তফসিলের আগের দিন পদত্যাগের ঘোষণাকে আপনি বা কিভাবে দেখছেন? আমি এই বিষয়টা একটু ভিন্নভাবে দেখতে চাই। সবাই ওনাদের পদত্যাগকে নির্বাচনের আলোকে দেখছেন। প্রথমত এই পদত্যাগ সরকারের ভাবমূর্তি আরও ইমেজ বাড়াবে, ভালো করবে, যে সরকার আসলে আন্তরিক, যে একটা কোনো দলীয় প্রভাবমুক্ত নির্বাচন করার ব্যাপারে সেই দিক থেকে সরকারের দিক থেকে এটা সঠিক সিদ্ধান্ত। এবং এটা আমার মনে হয় নির্বাচন কমিশনকেও সুখী করবে। নির্বাচন কমিশনেরও হয়তো একটা পরোক্ষ প্রত্যাশা ছিল এরকম। কিন্তু অন্যভাবে দেখলে এই দুজন উপদেষ্টা কিন্তু সাধারণ উপদেষ্টা নন। তারা গিয়েছেন গণ অভ্যুত্থানের ছাত্র নেতা হিসেবে, গণ অভ্যুত্থানের নায়ক হিসেবে তারা উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছিলেন। তাদের দুটো লক্ষ্য ছিল, মানে অঘোষিত লক্ষ্য। এক হলো তারা নিজেরা নিজ নিজ মন্ত্রণালয়ে বৈষম্য বিরোধী রাষ্ট্র সংস্কারের কিছু বিষয় বাস্তবায়ন করবেন এবং অন্য পুরো ক্যাবিনেটের উপর তারা এক নজরদারি করবেন যে রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো পুরো উপদেষ্টা পরিষদ বাস্তবায়ন করছে কিনা, চাপ প্রয়োগ করবেন, প্রত্যাশা করবেন, বলবেন সেখানে। কিন্তু এই যে অনেক মাস পরে আমরা কি দেখছি পদত্যাগকালে, একজন ছিলেন তথ্য মন্ত্রণালয়ে, একজন ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুটোতেই সংস্কারের অনেক প্রয়োজন ছিল। কিন্তু দেখুন আমাদের রেডিও টিভি কিন্তু ওই রকমই আছে, বা তথ্য মন্ত্রণালয়ের অধীনে অন্যান্য সংস্থাগুলো খুব বড় ধরনের কোনো সংস্কার করেছে বলে আমরা জানি না। তারপরে স্থানীয় সরকার, যেটা আমাদের সংস্কারের একটা বড় জায়গা, সেখানে কিন্তু কোনো রিফর্ম হয়নি। স্থানীয় সরকার কমিশন রিপোর্ট নিয়ে কোনো আলোচনাই হয়নি গত কয়েক মাসে। তো সংস্কারের জায়গা থেকে ইতিহাস ওনাদের কিভাবে মূল্যায়ন করবে? ইতিহাস মূল্যায়ন করবে সংস্কারের নায়ক হিসেবে মন্ত্রিসভায় যে ওনারা কি করলেন দেশের জন্য। তো সেই জায়গায় কিন্তু পারফরমেন্স কিন্তু তেমন ইতিবাচক কিছু পাচ্ছি না, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত যে বিষয়টা, যে ওনারা মন্ত্রী থেকে পদত্যাগ করে কি অবস্থান নেবেন রাজনৈতিকভাবে, সেটা কিন্তু ধোঁয়াশে। দেখুন ওনাদের দিকে তো তাকিয়ে আছে ওনাদের তরুণ সহযোগীরা, তাদের ওনারা কোনো স্পষ্ট বার্তা দিতে পারছেন না। একজন বলছেন আমি স্বতন্ত্র নির্বাচন করব, কিন্তু নির্বাচন করব, আরেকজন এখনো কিছু বলছেন না। এবং আপনি যেটা বললেন যে মন্ত্রিসভায় ওনাদের শূন্যস্থানে কাউকে নেওয়া হবে কিনা, সেই বিষয়ে আমি একটা বলতে চাই। দেখুন নির্বাচনী তফসিল যখন ঘোষণা করা হয় তখন এই ধরনের সরকার রুটিন সরকারে পরিণত হয়। সরকার কোনো নীতিগত বা বরাদ্দের কোনো বিষয় এগুলো আর নিতে পারে না। তখন আসলে চালকের আসনে চলে যায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ প্রশাসন অনুসরণ করে। ফলে এই সরকার 10 সদস্য বিশিষ্ট বা 10-এর জায়গায় 12 বা 12-এর জায়গায় 8, এইটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, খুব বেশি শূন্যতা তাহলে ওই তিনটা জায়গায় হচ্ছে না, কিছু আসলে আসে যায় না। সরকার নির্বাচন কমিশনকে সর্বাবস্থায় সহযোগিতা করবে, মন খুলে করবে, আন্তরিকভাবে করবে কিনা, সেটাই হলো জরুরি প্রশ্ন। বিশেষ করে তথ্য মন্ত্রণালয়ের অধীনে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলা নিরপেক্ষভাবে ভূমিকা রাখবে এবং স্থানীয় সরকার যে মন্ত্রণালয় নিরপেক্ষ ভূমিকা রাখবে সেইটা নিশ্চিত করতে হবে। তো এবং এখন 3 মাসের জন্য কাউকে উপদেষ্টা পাওয়াও কঠিন এবং এই বিষয়ে আবার একটা বিতর্ক তৈরি হতে পারে। ফলে এইটা আসলে প্রধান উপদেষ্টার অধীনে থাকাই এখন শ্রেয়।